সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, বিজ্ঞান বইয়ের প্রাথমিক বিজ্ঞান বইছে, সেখানে পঞ্চম অধ্যায় পদার্থের গঠন। পদার্থের গঠনটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। একটা পদার্থ কিভাবে গঠিত হয়, একটা বস্তুর মধ্যে কিভাবে অণু পরমাণু এগুলা সংযুক্ত থাকে, আমরা আমাদের চারপাশের বস্তুগুলো আসলে কিভাবে গঠিত, আমরা সেগুলা ব্যাখ্যা করতে পারবো এই চ্যাপ্টারের শেষে ইনশাআল্লাহ। তাহলে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। ভাইয়া গুরুত্বপূর্ণ অংশগুলো একদম ভেঙে ভেঙে বুঝাই দিব তোমার সহজ ভাষায়। তাহলে শুরু করি ক্লাসটা। আমি মিনহাজ চৌধুরী ভাইয়া আছি আজকের অদম্য একাডেমি অনলাইন ক্লাসে। প্রথমে আসো অণু এবং পরমাণুর ধারণা। অণু এবং পরমাণুর ধারণা। তো অণু কি ভাইয়া আগে বলি। প্রথমে চিন্তা করো যে কোনো একটা বস্তু তোমার হাতের কাছে যেটাই আছে, এই কলমটাই ধরো, অথবা মনে করে একটা লোহার টুকরা আছে। তো এই লোহার টুকরাকে যদি আমরা ভাঙতে 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 একদম ছোটো করি, যত গুঁড়া গুঁড়া করবো আরও গুঁড়া গুঁড়া করা যাবে, আরও গুঁড়া গুঁড়া করা যাবে। এমন একটা পর্যায়ে সেটা পৌঁছাবে যখন আর সেটাকে ভাঙ্গা যাবে না। যেটাকে কি করা যাবে না? ভাঙ্গা যাবে না। আমি কি বলছি, যে কোনো একটা বস্তু নিলা, সেই বস্তুটাকে ভাঙতে থাকলা, ভাঙতে ভাঙতে এমন একটা জিনিস বা ছোটো করতে থাকলা, ক্ষুদ্র করতে করতে এত ক্ষুদ্র করলা যেটাকে আর ভাঙ্গা যাচ্ছে না, আর বিভাজ্য করা যাচ্ছে না, তখন সেটা হলো, সেটাকে আমরা বাংলায় বলবো, সেটাকে, সেই জিনিসটা হচ্ছে অবিভাজ্য। সেটাকে কি বলবো? অবিভাজ্য। তাহলে এই যে ক্ষুদ্রতম কণাটা পেলাম, এই কণাটাকে বলবো অণু। তাহলে আমরা প্রথমে শিখলাম অণু। অণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কি? পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা কি? অণু। আর এই অণুকে যদি আমরা ভাঙ্গি তাহলে আমরা পাবো পরমাণু। আর এই অণুকে যদি আমরা ভাঙ্গি তাহলে আমরা কি পাবো? পরমাণু পাবো। তাহলে আমরা একটা সহজ উদাহরণ দিয়া প্রথমে বুঝি, যে আমরা যদি এই বাতাসের মধ্যে কি আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অনেক কিছু আছে। তো আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কোনটা? আমরা তো অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, তাহলে অক্সিজেন নিয়ে আজকে আলোচনা করি। প্রথমে এই অক্সিজেনের উদাহরণ দিলে তোমাদের কাছে সহজে বোঝা হবে। বাতাসের মধ্যে যেই অক্সিজেনটা থাকে, সবচেয়ে যেই ক্ষুদ্র কণাটা বাতাসের মধ্যে থাকে, সেটা হলো O2। সেটা কি? O2। এটা একটা অক্সিজেন অণু। এটা কি? এটা একটা অক্সিজেন অণু। অক্সিজেন অণু। O2 কি? O2 বাতাসের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকারে যেই অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটা হচ্ছে অক্সিজেন অণু। সেটা কিভাবে থাকে? এই O2 আকারে থাকে। O2 মানে কি? এখানে দুইটা O আছে। দুইটা O আছে মানে কি? এই O2 কে আবার ভাঙা যায়। এই O2টা কি আরো ছোট করা যায় কোনো একটা পর্যায়ে গিয়ে। সেই ছোট করলে কি আসে আমরা দেখবো এখন। অণুটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা O প্লাস আরো একটা ও আসবে। এই ওগুলা কি? এই ওগুলা হলো অক্সিজেন পরমাণু। এই ওগুলা কি? এই ওগুলা হলো অক্সিজেন পরমাণু। তাহলে এটা হলো একটা অক্সিজেন পরমাণু, আর এইটা আরেকটা অক্সিজেন পরমাণু। তাহলে আমরা দেখলাম যে কোনো জিনিসের, সেটা এটা তো বাতাস একটা গ্যাসীয় জিনিস। গ্যাসীয় জিনিসও মানে সবচেয়ে ক্ষুদ্র অংশ যদি আমরা বের করি তাহলে পাবো একটা অণু, আর সেই অণুকেও যদি ভাঙ্গি তাহলে আমরা পাবো পরমাণু। এই যে দেখলো বাতাসের মধ্যে অক্সিজেন অণু থাকে, সেটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে দুইটা অক্সিজেন পরমাণু পাওয়া যায়। দুইটা অক্সিজেন কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। তাহলে অণু এবং পরমাণু সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম আশা করি। এখন আসো, আমরা ইংরেজিতে এই পরমাণুকে কি বলা হয়? অ্যাটম বলা হয়। কি বলা হয়? অ্যাটম। এই অ্যাটমটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে। গ্রিক শব্দ কি? অ্যাটমস থেকে। তখন বেশিরভাগ গ্রিক সভ্যতার মধ্যে পরমাণু, অণু নিয়ে, এগুলা নিয়ে অনেক গবেষণা আছে। সেজন্য এই শব্দগুলা আমরা বিজ্ঞান যখন পড়বো, গ্রিক শব্দগুলো অনেক ব্যবহার পাবো। ঠিক আছে? তাহলে অ্যাটমস শব্দ থেকে আসছে মূলত। অ্যাটমস শব্দের অর্থ কি? অ্যাটমস শব্দটা পরীক্ষায় অনেক আসে, যে অ্যাটমস শব্দের অর্থ কি? অবিভাজ্য। অবিভাজ্য মানে যেটাকে আর ভাঙা যায় না। এই শব্দ থেকে আসছে অ্যাটম। অ্যাটম মানে হলো পরমাণু। এখন আসো, যদি প্রশ্ন করা হয় পরমাণু কি, পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, মানে পদার্থের গাঠনিক একক। কি? পদার্থের গাঠনিক একক। তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে,
এই শব্দ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে মানে কি? পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। আচ্ছা, প্রথমে আমরা পড়ছিলাম অণু। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। এটা একটা জিনিস মনে রাখবা, ও পদার্থের ক্ষুদ্রতম কণা যদি বলে তাহলে লিখবা অণু। আর পদার্থের গাঠনিক যদি কণা বলা হয় তাহলে, বা গাঠনিক একক বলা হয় তাহলে বলবা পরমাণু। কোনো পদার্থের গাঠনিক বললে কি বলবা? সেটা হচ্ছে পরমাণু। গাঠনিক একক হলো পরমাণু। আর ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম কণা বললে, শুধু ক্ষুদ্রতম যদি বলে তাহলে বলবা অণু। আর যদি বলে গাঠনিক একক কি, বলবা পরমাণু। এখন পরমাণু তো দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে সেটাকে আর ভাঙা যায় না, আর দ্বিতীয় একটা জিনিস বলছে সেটা পদার্থের বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন আমি বলি যে মূলত একটা পরমাণুর মধ্যে যে স্ট্রাকচারটা আছে, যে গঠনটা আছে, সেটা থেকে তুমি বলতে পারবা এই জিনিস আমরা যখন আরো বড় হব, এটা সম্পর্কে আরো অন্য পরমাণু সম্পর্কে জানবো, তখন দেখবা যে পরমাণুর এই গঠনগুলা দেখেই বলা যায় এগুলা ধাতু হবে নাকি অধাতু হবে নাকি অপধাতু হবে, এটাগুলা কি চকচক করবে নাকি চকচক করবে না, এগুলা কি কঠিন নাকি তরল, অনেক জিনিস বলা যাবে। তাহলে এগুলা 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 কি? এগুলা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বৈশিষ্ট্য কে ধারণ করে? এই পরমাণুটা ধারণ করে। ঠিক আছে, তাহলে পরমাণু সম্পর্কে তিনটা জিনিস আমরা শিখলাম। এক নাম্বার, অণু ভাঙলে পরমাণু পাওয়া যায়। পরমাণু হলো গাঠনিক উপাদান। পরমাণু কি? গাঠনিক একক, পদার্থের গাঠনিক একক। আর এরপরে যে জিনিসটা শিখছি সেটা হলো, সেটা পদার্থের বৈশিষ্ট্য বহন করে। পদার্থের বৈশিষ্ট্য কে বহন করে? পরমাণু বহন করে। তাহলে আমরা এই পুরো এই অংশটা পড়ে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এই চ্যাপ্টারের, যে অণু কি, পরমাণু কি। অণু হলো কোনো জিনিসকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্রতম যে একক পাওয়া যায় বা জিনিস পাওয়া যায় সেটা হলো অণু। আর অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, এটা প্রথম লাইনে লিখবা। এরপরে লিখবা পরমাণুকে আর ভাঙা যায় না এবং এটা পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। পদার্থের আরেকটা যে নাম আছে সেটা হলো সে পদার্থের গঠনের একক। এতটুকু পর্যন্ত মনে রাখলে যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমরা একটু উল্টোভাবে যদি দেখি তাহলে আমরা বলতে পারবো এক বা একাধিক পরমাণু মিলে কি গঠন করে? অণু। আমরা দেখছিলাম যে এখানে অণু ভেঙে দুইটা পরমাণু হয়, আবার দুইটা পরমাণু মিলেও তো কি হতে পারে? একটা অণু হয়ে যেতে পারে। ঠিক আছে, এই দুটি একটা আরেকটা। এই যে দেখো, আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণু মিলে হয় অণু, অণু ভাঙলে পাওয়া যায় পরমাণু। এতটুকু পর্যন্ত আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। তাহলে আসো আমরা পরের জায়গায়, পরের স্লাইডে যাই, যে এইখানে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে কোনো পদার্থে যদি একই ধরনের পরমাণু পাওয়া যায়, কোনো পদার্থে যদি একই ধরনের পদার্থ পাওয়া যায়, তখন সেটাকে বলবো মৌলিক অণু বা মৌলিক পদার্থ। ঠিক আছে, যে সকল পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায়, একই ধরনের পরমাণু, একই ধরনের কি পরমাণু পাওয়া যায়। যেমন আমরা একটু আগে দেখছিলাম অক্সিজেন। অক্সিজেন, বাতাসের মধ্যে যত অক্সিজেন আসে সেটাকে যতই ভাঙি না কেন, সেটার মধ্যে কি থাকবে? অক্সিজেন পরমাণুই থাকবে। সেটাকে কি থাকবে? অক্সিজেন পরমাণুই থাকবে। কিন্তু আমরা যে খাবার পানি খাই, খাবার পানির মধ্যে কি কি আছে? খাবার পানির মধ্যে হাইড্রোজেন আছে আর অক্সিজেন, দুইটা জিনিস আছে। খাবার পানির মধ্যে কি আছে? হাইড্রোজেনও আছে, অক্সিজেন। অর্থাৎ পানির মধ্যে মিনিমাম দুই ধরনের কি থাকে? পরমাণু থাকে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। যেহেতু পানির মধ্যে দুই ধরনের পরমাণু থাকতেছে, সেজন্য পানিকে বলবো যৌগিক পদার্থ। পানিকে কি ধরনের পদার্থ বলবো? পানিকে বলবো যৌগিক পদার্থ। আমরা একটু যদি ব্যাখ্যাটা দেখি, আমরা একটু আগে দেখছিলাম অক্সিজেন। অক্সিজেনের মধ্যে কি থাকে? অক্সিজেনের মধ্যে ভাঙলে শুধু অক্সিজেন প্লাস অক্সিজেনই পাওয়া যায়, অক্সিজেনের পরমাণু পাওয়া যায়। কিন্তু পানি কি? পানি যদি আমরা দেখি তাহলে পানির সংকেত হলো H2O। H মানে হাইড্রোজেন, H মানে কি? হাইড্রোজেন। তাহলে এইটা থেকে ভাঙলে মূলত দুইটা হাইড্রোজেন পাওয়া যায়, দুইটা কি হাইড্রোজেন পাওয়া যায়, আর একটা অক্সিজেন পাওয়া যায়। আর কি পাওয়া যায়? একটা অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এইখানে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। তার মানে এটা হচ্ছে কি যৌগিক পদার্থ। কোনো পদার্থে কোনো পদার্থে অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত হয়, এদেরকে বলা হয় যৌগিক পদার্থ বা যৌগ। এদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বা যৌগ। ঠিক আছে, তাহলে এখন আসো
আমরা আরও কিছু জিনিস দেখব যে আমাদের চারপাশের সব কিছুই তো কি দিয়ে তৈরি, সব কিছু হচ্ছে পরমাণু দিয়ে তৈরি। আমরা যে লোহার কথা প্রথমে বলছিলাম, সেই লোহাও একটা কিছু এক ধরনের পরমাণু দিয়ে তৈরি, সেটাকে ইংরেজিতে আয়রন বলা হয়, বা আয়রনের ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে কি তৈরি করা, আয়রনের ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে লোহাটা তৈরি করা। ঠিক আছে, তাহলে এটাকে আবার এফি দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু যদিও এখানে দেওয়া নাই, আমরা একটু বড় হয়ে গিয়ে পড়বো যে লোহার এটাকে এফি দ্বারা প্রকাশ করা হয়। এরকম সোডিয়ামের আছে, সোডিয়াম যেটা আমরা যে খাবার লবণটা খাই, সেই খাবার লবণের মধ্যে আজ এখন একটা আমার ভাইয়াকে যদি প্রশ্ন করি যে আমরা একটু আগে দেখলাম অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেন পরমাণু, সেজন্য তার নাম দিয়েছিলাম আমরা মৌলিক পদার্থ বা মৌল। আর পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুই ধরনের পরমাণু আছে, সেজন্য এটাকে বলছিলাম যৌগিক পদার্থ। এখন একটা লোহার খণ্ডের মধ্যে কি থাকবে, শুধু লোহার পরমাণু অর্থাৎ আয়রন পরমাণুই তো থাকবে, তাহলে লোহার খণ্ডটা কি একটা মৌলিক পদার্থ। কিন্তু আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আমাদের যে খাবার লবণ খাই, আমরা যে খাবার লবণ খাই সেটার মধ্যে কি থাকে, সেটা হচ্ছে গিয়ে NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl। NaCl কে যদি ভাঙেন আপনি, তাহলে একটা সোডিয়াম পাবেন আর একটা ক্লোরিন পাবেন। এটা কি পাবেন? ক্লোরিন পাবেন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড হয়। বুঝতে পারছেন? তার মানে এখানে দুই ধরনের দুইটা মৌল আছে। তার মানে খাবার লবণ কোন ধরনের পদার্থ? একটা যৌগিক পদার্থ। বা এই যে NaCl হলো একটা যৌগ। NaCl কি? একটা যৌগ। ঠিক আছে, আমরা ভাইয়া যদিও অনেকগুলা তোমাদের সংকেত দেখাচ্ছি, সংকেতগুলা তোমাদের পরীক্ষায় আসবে না, ভয় পাওয়ার কিছু নাই। ভাইয়া বোঝানোর জন্য, বড় ক্লাসে যখন যাবা, ক্লাস 7, 8-এ যখন যাবা, তখন এই সংকেতগুলা পাবো, আমরা পড়বো। ঠিক আছে, আপাতত ভয় পাওয়ার কিছু নেই, আমি জাস্ট ভেঙ্গে ভেঙ্গে দেখানোর জন্য, তোমাকে বোঝানোর জন্য তোমাকে এই জিনিসগুলা দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা তো ইতিমধ্যে শিখে গেছি, প্রথমে শিখছি অণু কি, পরমাণু কি। এতটুকু পর্যন্ত আমরা শিখছি। অণু মূলত হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একটা কণা, যেটাকে ভাঙতে ভাঙতে পাওয়া যায়, আর অণুকে ভাঙলে পাওয়া যায় কি? পরমাণু। এতটুকু পর্যন্ত আমরা পড়ে আসছি। আবার এরপরে আমরা কি পড়ছি? এরপরে আমরা পড়লাম যে দুই ধরনের অণু হইতে পারে বা দুই ধরনের পদার্থ হইতে পারে। একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থে একই ধরনের মৌল থাকে, যেমন অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেন থাকে, হাইড্রোজেনের মধ্যে শুধু হাইড্রোজেন থাকে, নাইট্রোজেনের মধ্যে শুধু নাইট্রোজেন থাকে। ঠিক আছে, কিন্তু পানির মধ্যে কি থাকে? হাইড্রোজেন আর নাইট্রোজেন মিক্স থাকে, সরি হাইড্রোজেন আর অক্সিজেন মিক্স থাকে, হাইড্রোজেন আর অক্সিজেন মিক্স থাকে। ঠিক আছে, তাহলে পানি কি? পানি হচ্ছে যৌগিক পদার্থ। আমরা দেখলাম আয়রন বা লোহার মধ্যে হচ্ছে গিয়ে শুধু আয়রনের পরমাণু থাকে, কিন্তু আবার যদি আমাদের খাবার লবণে যাই, খাবার লবণের মধ্যে দেখলাম যে সোডিয়াম আর ক্লোরিন দুই ধরনের জিনিস মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তাহলে খাবার লবণটা একটা যৌগিক পদার্থ আর লোহার খণ্ডটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। এখানে মূল সম্পর্কটা হচ্ছে কত ধরনের পরমাণু আছে, কত ধরনের পরমাণু আছে সেটার উপর নির্ভর করে তোমার এটা মৌলিক হবে নাকি যৌগিক হবে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ব যে কোনো বস্তু কঠিন হবে হলে এগুলার অণুপরমাণুগুলা কিভাবে থাকে, তরল হলে সেগুলোর অণুপরমাণুগুলা কিভাবে থাকে, আর গ্যাসীয় বা বায়বীয় হলে সেগুলা কিভাবে থাকে। সহজভাবে আমাকে বলো, এই জিনিসটা তো একটা কঠিন জিনিস, খুব শক্ত লাগছে না, এটা কি সহজে এরকম নড়ে যাবে? পানি যেরকম নাড়া দিলেই হচ্ছে গিয়ে এদিক থেকে ওই দিকে চলে যায়, তাহলে এটা তো এরকম দুর্বল না, তার মানে এটার মধ্যে খুব শক্তিশালী কোনো কিছু একটা আছে। এই শক্তিশালী মূলত হচ্ছে শক্তিশালী কি আছে? শক্তিশালী আছে এইটার মধ্যে থাকা যেই অণুগুলো, এই কঠিন পদার্থের মধ্যে, যে কোনো কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো আছে, অণুগুলার মধ্যে একটা শক্তিশালী বন্ধন থাকে। শক্তিশালী কি থাকে? শক্তিশালী বন্ধন। বন্ধন তাকে বলে একজন আরেকজনকে ধরে রাখে, একজন আরেকজনকে কি করে? ধরে রাখে। সেজন্য এগুলাকে কঠিন পদার্থকে সহজে ভাঙা যায় না, বা সহজে এগুলা কি করা যায় না, এগুলোর একটা আকার আকৃতিতে থাকে। এটার একটা আকার আছে না, এটার একটা আকার আছে, আকৃতি আছে, আয়তন, নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থ কিভাবে থাকে? কঠিন পদার্থের কঠিন পদার্থের মূলত কি হয়? অণুগুলো খুব শক্তিশালীভাবে থাকে। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে, সুনির্দিষ্ট বিন্যাসে। এগুলোর মধ্যে একটা স্ট্রাকচার আছে, সবগুলা হয় এই এরকম
হয় এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার মেনে সে একটার সাথে আরেকটা যুক্ত থাকে। ঠিক আছে, মানে এলোমেলোভাবে থাকে না, এগুলা খুব সুন্দরভাবে সাজানো গুছানোভাবে শক্তিশালীভাবে যুক্ত থাকে। এবং এদের মধ্যে পারস্পরিক বল, এই যে একটা অণুর সাথে আরেকটা অণুর বল, এটার নাম হচ্ছে আন্তঃ আণবিক বল। আন্তঃ আণবিক, আণবিক মানে কি? আণবিক মানে তো একটা একটা অণুর সাথে আরেকটা অণু, আর আন্ত মানে হচ্ছে এই যে একটা অণুর সাথে আরেকটা অণুর, আর বল বল মানে কি? যেই বলের মাধ্যমে যে একটার সাথে আরেকটা যুক্ত থাকে সেটাকে বলা হয় আন্তঃ আণবিক বল। ঠিক আছে, তো এজন্য কঠিন পদার্থের একটা আকার, আকৃতি এবং আয়তন, এই তিনটা কি হয়? নির্দিষ্ট থাকে। বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্তভাবে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নড়াচড়া করে না। অণুগুলোর মাঝখানে কি থাকে না? ফাঁকা থাকে না এবং নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। শুধু বরফের জন্য না, যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রেই একই রকম। এগুলার আন্তঃআণবিক দুইটা জিনিস তুমি মনে রাখবা, পড়াইছি তো সব কিছু মনে রাখবা। দুইটা জিনিস, এক নাম্বার, এদের অণুগুলোর মধ্যে শক্তিশালী একটা বন্ধন থাকে এবং একটা সুবিন্যস্ত, মানে বিন্যস্ত মানে কি? খুব সাজানোভাবে বিন্যস্তভাবে কি থাকে? এগুলা একটার সাথে আরেকটা যুক্ত থাকে। এই দুইটা জিনিস মনে রাখলেই তোমার ব্যাখ্যাটা হয়ে গেল। এরপরে কি বলবা? এরপরে বলবা যেহেতু এদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন থাকে, সেজন্য এগুলার আকার, আকৃতি এবং আয়তন নির্দিষ্ট থাকে। এতটুকু পর্যন্ত বললেই যথেষ্ট। এখন আসো তাহলে তরলের ক্ষেত্রে কি হয়। তরলটা কি হয়? তরলটাকে তো নাড়া দিলেই ওই দিক থেকে ওই দিকে চলে যায়। পানি বোতল থেকে গ্লাসের মধ্যে রাখলে বোতল গ্লাসের আকৃতি ধারণ করে ফেলে, গ্লাস থেকে মগের মধ্যে নিলে মগের আকৃতি ধারণ করে ফেলে। তাহলে তাদের আন্তঃআণবিক শক্তিটা এক দুর্বল, আন্তঃআণবিক যেই বলটা আছে সেটা হচ্ছে দুর্বল। তাহলে আমরা যদি তরলের ব্যাপারে বলি, তরল পদার্থ হচ্ছে অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে, এটা ঠিক আছে, একজনের সাথে আরেকজন কাছাকাছি থাকে, তবে এদের আন্তঃআণবিক বল, এই শব্দটা মনে রাখতে পারলে অনেক কথা এক কথায় প্রকাশ হয়ে যাবে। আন্তঃআণবিক বল মানে কি? একটা অণুর সাথে আরেকটা অণু যেই বলের মাধ্যমে যে মানে আকৃষ্ট হয়ে থাকে, একটার সাথে আরেকটা লেগে থাকে, এটাই হচ্ছে আন্তঃআণবিক বল। তো আন্তঃআণবিক বল কি হয়? একটু কম হয়, কঠিন পদার্থ থেকে কম হয়। ঠিক আছে, সেজন্য তরল পদার্থগুলো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। একটু আগে দেখছিলাম যে ওই কঠিন পদার্থের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকে, এখানে সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। এগুলো যেমন পানি, পানি হচ্ছে বরফের সুনির্দিষ্ট বিন্যাস। বরফ তো কঠিন, সেটা একটা আকার আছে, আকৃতি আছে, কিন্তু পানির মধ্যে আকার আকৃতি নাই, সেজন্য অণুগুলো এখানে একে অপরের সাথে থেকে আলাদা কিন্তু কাছাকাছি থেকে, একটা থেকে আরেকটা অণু কাছাকাছি থাকে, নড়াচড়া করে। ঠিক আছে, আর ওইখানে কি পড়ছিলাম, ওরা নড়াচড়া করে না খুব বেশি। ঠিক আছে, তো এইখানে একটু বেশি নড়াচড়া করে, একটু স্বাধীনভাবে প্রবাহিত হয়, বেশি নড়াচড়া করে স্বাধীনভাবে প্রবাহিত হয়, ফলে মানে এরা গড়িয়ে যেতে পারে এবং যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে। যেই পাত্রে রাখা হয় এক পাত্র থেকে অন্য পাত্রে মানে ঢালা যায় এবং ওই পাত্রের আকৃতি ধারণ করে। তাহলে আমরা তরলের ক্ষেত্রে পড়লাম, তরলের ঠিক আছে কাছাকাছি থাকে অণুগুলো, কিন্তু বলটা খুব দুর্বল হয় বা বলটা আন্তঃআণবিক বলটা কম হয়, সেজন্য এগুলা নড়াচড়া করে বা চলাফেরা করতে পারে। এখন আসো বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়। বায়বীয় পদার্থের ক্ষেত্রে মূলত অণুগুলো একটা থেকে একটা অনেক দূরে চলে যায়, একটা থেকে একটা অনেক দূরে দূরে চলে যায়। এইখানে মনে করো একটা আছে অণু, ওইখানে দেখছিলাম কঠিনে দেখছিলাম খুব কাছাকাছি থাকে, শক্তিশালী বিন্যস্তভাবে থাকে। তরলে দেখলাম একটু কাছাকাছি থাকে কিন্তু নড়াচড়া করে বা আন্তঃআণবিক বলটা একটু কম। আর গ্যাসীয়র ক্ষেত্রে দেখব যে একটা এইখানে অণু থাকলে এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এইটা আর একটার সাথে আরেকটা যুক্ত থাকে না, বরং মুক্ত থাকে। যুক্তের বিপরীত কি? মুক্ত। একটা আরেকটার সাথে যদি কানেক্টেড থাকতো তখন সেটাকে বলতাম যুক্ত, যেহেতু একটা আরেকটা থেকে দূরে সরে গেছে সেজন্য এটাকে বলবো কি? মুক্ত। তার মানে গ্যাসীয় বা বায়বীয় কোনো পদার্থের ক্ষেত্রে অণুগুলা কি থাকে? যুক্ত থাকে না, বরং এরা মুক্ত বা স্বাধীন থাকে। অণুগুলার মাঝে আন্তঃআণবিক বল খুবই দুর্বল হয়। আন্তঃআণবিক বল কি হয়? খুব দুর্বল হয়। এরা দ্রুত গতিতে চারদিকে চলাফেরা করতে পারে। গ্যাসকে যদি তুমি ছেড়ে দাও তাহলে দ্রুত একদিক থেকে, তুমি যদি একটু বডি স্প্রে মারো তাহলে দেখবা যে সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে দ্রুত। ঠিক আছে, তার মানে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেহেতু সে হচ্ছে গিয়ে তাদের আন্তঃআণবিক বলটা দুর্বল এবং দূরে দূরে যাচ্ছে, সেজন্য সে দ্রুত ছড়িয়ে যেতে পারে।
সেজন্য এদের নির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তনও নেই। আমরা জানতাম কঠিনের আকার আছে, আয়তন আছে, আকৃতিও আছে। তরলে এসে দেখলাম আকার আকৃতি নাই, কিন্তু একটা আয়তন আছে। তরলের কি আছে? আকার আকৃতি নাই, আয়তন আছে শুধু নির্দিষ্ট। কিন্তু এখন বায়বীয়তে এসে দেখলাম না এদের আকার আকৃতি আছে, না এদের আয়তন আছে, এদের কিছুই নাই। এরা একজনের সাথে আরেকজন যুক্ত না, এরা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে, সেজন্য এরা হচ্ছে গিয়ে কি নাই, এদের কোনো আকার আকৃতি নাই। তো এরা হচ্ছে গিয়ে আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে ফেলে। পাত্র খোলা রাখলে বাতাসে ছড়িয়ে পড়ে। মানে আমি যদি একটা গ্যাসকে, অনেকগুলা গ্যাসকে যদি চাপ দিয়ে একটা সিলিন্ডারের গ্যাসের মধ্যে ঢুকাই ফেলি, তাহলে সেটা ওই সিলিন্ডারের গ্যাসের মধ্যেই থাকবে। আবার সিলিন্ডারের গ্যাসটা যদি খুলে দেই, তাহলে সেটা আবার সারা ঘরে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এদের নির্দিষ্ট কোনো আয়তন নেই। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা পড়লাম যে পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটে অবস্থায় অণু বা পরমাণুগুলা কিভাবে থাকে। কঠিনের ক্ষেত্রে দেখলাম এরা খুবই শক্তিশালীভাবে একটা অণুর সাথে আরেকটা অণু যুক্ত থাকে। তরলের ক্ষেত্রে দেখলাম এই যে একটার সাথে আরেকটা একটু কম ভাবে হচ্ছে কম বল নিয়ে যুক্ত থাকে, আন্তঃআণবিক বলটা কম, এবং এরা নড়াচড়া করে, এবং এরা এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা যায়। গ্যাসীয়র ক্ষেত্রে এসে দেখলাম এর আন্তঃআণবিক বল একদম দুর্বল, এবং এরা হচ্ছে গিয়ে মুক্ত অবস্থায় থাকে, এমনকি একটা অণুর সাথে আরেকটা অণু যুক্তও না, মুক্ত অবস্থায় থাকে। এবং এরা কি হয়, যেই পাত্রে যায় সেই পাত্রে ছড়িয়ে পড়ে, যে জায়গায় যায় সেই জায়গায় ছড়িয়ে পড়ে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের অণুগুলোর তিনটা পদার্থের ক্ষেত্রে আমরা পড়লাম। তাহলে এখন আসো যে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। তো তোমরা অনেকেই হচ্ছে গিয়ে, তোমরা তো চানাচুর পছন্দ করো, তো চানাচুরের মধ্যে অনেক ধরনের জিনিস থাকে না? চানাচুর থাকে, একটু হচ্ছে ডাল থাকে, চিড়া থাকে, আবার একটু বাদামও থাকে, তাই না? এগুলাতে একটা থেকে আরেকটা তো আলাদা করা যায়, মশলাও থাকে। তো এগুলা কি করা যায়, একটা থেকে আরেকটা সহজে এই যে একটু একটু যদি আমরা একটু মনোযোগ দিই, তাহলে সেগুলো আলাদা করা যায়। ঠিক আছে, তাহলে এই যে পদার্থগুলো একটার সঙ্গে আরেকটা, তাহলে চিড়াটা চিড়ার মতোই আছে, ডালটা ডালের মতোই আছে, বাদামটা বাদামের মতোই আছে, কিন্তু একসাথে সবগুলো আমরা কি করছি, মিক্স করে চানাচুর বলে খাচ্ছি। একসাথে কি হচ্ছে, কি করতেছি, মিক্স করে চানাচুর বলে খাচ্ছি। তো এই ধরনের হচ্ছে গিয়ে পদার্থগুলোকে কি বলা হয়, মানে অনেক ধরনের জিনিস একসাথে মিলেমিশে পাশাপাশি থাকে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয়ে নাই। এখানে বাদাম থেকে চেঞ্জ হয়ে নতুন কোনো জিনিস হয়ে নাই, বা এই যে ডাল থেকে নতুন কোনো জিনিস হয়ে নাই, সবগুলো একসাথে যার যার জায়গায় আছে, জাস্ট একসাথে করে আমরা খাচ্ছি। ঠিক আছে, কিন্তু আবার যদি এমন একটা জিনিস চিন্তা করো, যেখানে যেমন চিনির শরবত, চিনি দিয়ে যদি পানির মধ্যে চিনি গুলাও, তখন সেখানে কি চিনি আর পানি আলাদা আলাদা থাকে, না চিনিটা পুরো আমরা যদি একটু চামিচ দিয়ে কি করি, নাড়া দেই, তাহলে পুরো চিনিটা হচ্ছে কি এই গ্লাসের পানির মধ্যে মিক্স হয়ে যাবে। কি হয়ে যাবে, একদম মিক্স হয়ে যাবে। তখন চিনিকে আর আলাদা করে আপনি দেখতে পারবেন না। চিনিকে কি করা যাবে না, তুমি আলাদা করে দেখতে পাবা না। তাহলে চিনিকে যদি আলাদা করে দেখা না যায়, তাহলে কি বলবো, যে এটা হচ্ছে কি একদম মিশে গেছে, এবং সব জায়গায় চিনি এবং পানি একই অবস্থায় আছে। সব জায়গায় কি, কোনো জায়গায় কি চিনি এরকম স্তূপ হয়ে যায়, হয়তো বা নিচে পড়ে একটু চিনি পড়তে পারে, বাট ভালো করে যদি তুমি মিক্স করো, তাহলে নিচেও দেখবা একটুও চিনি নাই। ঠিক আছে, তাহলে এই যে চিনি আর পানির যে মিক্সটা, এটাকে বলা হয় সমসত্ব দ্রবণ বা সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ, এই যে যখন তুমি কোনো জিনিস মিশ্রণের উপাদানগুলো সর্বত্র সমানভাবে থাকবে, চিনির উপরের টুকু হচ্ছে গিয়ে চিনি বা লবণ ধরো মিক্স করছো, লবণের গ্লাসের উপরের দিকেও লবণ পানি হবে, নিচের দিকেও লবণ পানি হবে। চিনি মিক্স করলে উপরের দিকে চিনি পানি হবে, নিচের দিকেও চিনির পানি হবে। ঠিক আছে, কিন্তু যদি তুমি ছানাচুরের মধ্যে সব জায়গায় কি সমানভাবে বাদাম থাকে? সব জায়গায় তো সমানভাবে বাদাম থাকে না। তাহলে আমরা যেই জায়গায় সমানভাবে থাকে না, সেটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। আর যেখানে এই যে একসাথে একদম মিশে যায়, তখন সেটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ, যেমন চিনির শরবত। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো কোনো মিশ্রণের উপাদানগুলো সর্বত্র মানে সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকে। সমানভাবে কি হয়, বিস্তৃত মানে একদম মিশে গেছে আর কি, সব জায়গায় সমানভাবে
প্রসারিত হয়েছে, ছড়িয়ে পড়ছে, সেটাকে বলবো সমসত্ব মিশ্রণ। কি বলবো? সমসত্ব। আমি বানানটা লিখে দিতেছি, দন্তীয় শয় ময় সম, এরপর দন্তীয় শয় তয় বফলা, তয় বফলা, এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। আর এই একটু আগে পড়ছিলাম না যে আমরা চানাচুর যেখানে কোনো জায়গায় একটু কম বাদাম আছে, কোনো জায়গায় বাদাম বেশি আছে, এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। এমনকি তুমি যদি লোহার গুঁড়ার বালু মিক্স করো, কিংবা হচ্ছে কি অনেক সময় দেখো না এই যে যখন বাড়িতে কাজ হয় তখন সিমেন্ট বালু পাথর একসাথে মিক্স করা হয়, সবগুলা কি সমানভাবে মিক্স থাকে? কোনোটা বেশি কোনোটা কম, এক এক জায়গায় কোনো জায়গায় পাথর বেশি আছে, কোনো জায়গায় পাথর কম আছে, এগুলো হলো অসমসত্ব মিশ্রণ। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় অসমসত্ব। তাহলে শুধু সামনে একটা ও লাগাই দিলেই হয়ে যাবে অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, তাহলে সমসত্ব মিশ্রণ, আমরা মিশ্রণ কি প্রথমে দেখলাম যে একাধিক উপাদান একসাথে মিক্স করাকে বলা হয় মিশ্রণ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবগুলা তার নিজের নিজের একটা গুণগত মান বজায় রেখেছে, এরকম হতে হবে। এরপরে মিশ্রণটা সমসত্ব হইতে পারে, অসমসত্ব হইতে পারে। সমসত্ব কখন হবে? যখন মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় সমানভাবে বিস্তৃত হবে, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। আমি একদম সহজ ভাষায়, বইয়ে লেখা আছে সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে, আমি একদম সহজভাবে বলি, সব জায়গায় সমানভাবে কি হবে? ছড়িয়ে যাবে, তখন সেটাকে বলবো সমসত্ব মিশ্রণ। আর কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম থাকলে বলবো অসমসত্ব মিশ্রণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার। তো আমরা যখন কোনো বস্তু ব্যবহার করব, মনে করো তুমি একটা কলম, সেই কলমটা কিংবা যে কোনো একটা জিনিস ব্যবহার করলা, প্লাস্টিকের একটা জিনিস ব্যবহার করলা। এখন এই কলম বা প্লাস্টিকের জিনিসটা ব্যবহার করার পরে যদি মাটিতে ফেলে দাও, তাহলে কি হবে? এই মাটির উর্বরতা হারাবে। মাটির কি করবে? উর্বর, কারণ প্লাস্টিক, এগুলো বেশিরভাগ কলমই তো প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক সহজে মাটিতে কি হয় না, মাটিতে মিক্স হয় না, যার কারণে এটা এই যে তুমি সেই মাটিতে কোনো ভালো গাছ হবে না, ফসল হবে না, এটা সমস্যা। মাটি, এটাকে বলা হয় মাটি দূষিত হওয়া। তাহলে আমরা যদি এটাকে সংরক্ষণ করি, কিংবা আমরা এটা, এই কিছু মানুষ এটাকে কি করে, এগুলাকে পুড়িয়ে আবার নতুন প্লাস্টিকের জিনিস তৈরি করে তাদের কাছে যদি আমরা দিয়ে দেই, তাহলে কি হবে? এটার পুনর্ব্যবহার, মানে আবার এটার ব্যবহার হবে। এটাকে ইংলিশে বলে রিসাইকেল, বাংলায় বলা হয় পুনর্ব্যবহার। তো আমরা যদি বোতলটাকে পুনর্ব্যবহার করি, কিংবা আমরা চাইলে নিজেও পুনর্ব্যবহার করতে পারি। এই যে একটা পানির বোতলে যদি আবার পানি খাই, কিংবা সেটা কয়েকদিন পরে চাইলে আমরা বিক্রি করে দিতে পারি, কিন্তু যদি মাটিতে ফেলে দেই তাহলে কি হবে? এটা মাটিতে পচবে না, বরং মাটিকে দূষিত করে ফেলবে। তাই আমরা যে কোনো পদার্থকে চেষ্টা করব কি করতে? পুনর্ব্যবহার করতে, বারবার ব্যবহার করতে, যাতে এগুলা আমরা যদি একবার ব্যবহার করে ফেলে দেই, তাহলে দেখা যাবে সেটা হয় পরিবেশ, পানি দূষিত করতেছে, অথবা মাটি দূষিত করতেছে, অথবা বায়ু দূষিত করতেছে। ঠিক আছে, এরপরে আসো ব্যবহার কমানো। আমরা যদি অযথা পানি ব্যবহার করি, অযথা লাইট ফ্যান ব্যবহার করি, অযথা বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে এগুলা পরিবেশের মধ্যে বিভিন্ন প্রভাব ফেলতেছে। এগুলার কারণে আমাদের তো এক নম্বর অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের বেশি টাকা খরচ হবে। কিন্তু একইভাবে আমাদের কি করবে? আমাদের দেশে তো আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে হবে, কিংবা পানি তো আমাদের সীমিত আছে। এই পানিটা যদি আমরা বেশি বেশি করে অপচয় করে ফেলি, তাহলে দেখা যাবে যে আমাদের যখন প্রয়োজন, কয়েক বছর পরে আমরা হয়তো পানির সংকট দেখা দিবে। ঠিক একইভাবে বিদ্যুৎ যদি আমরা বেশি ব্যবহার করি, কম ব্যবহার করতে না পারি, অর্থাৎ এই যে কম ব্যবহার বা ব্যবহার কমানো, এটাকে ইংলিশে বলা হয় রিডিউস। ইংলিশে কি বলা হয়? রিডিউস। আর এর আগে কি বলছিলাম? রিইউজ বা রিসাইকেল। রিউজ মানে পুনর্ব্যবহার, রিডিউস মানে ব্যবহার কমানো। ঠিক আছে, তাহলে তখন কি হবে? এটা আমাদের ব্যক্তিগতভাবেও ভালো হবে, আবার পরিবেশের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। পুনরায় ব্যবহার করা, এই যে আমি একটু আগে বললাম যে কোনো জিনিস যেটা আমরা বারবার ব্যবহার করা যেতে পারে, সেটা আমরা বারবার ব্যবহার করার চেষ্টা করব। তারপরে বোতল, যেগুলো প্লাস্টিকের জিনিস আছে, বা আমাদের যে কোনো জিনিস যেটা আমরা বারবার ব্যবহার করতে পারি, সেটা আমরা বারবার ব্যবহার করার চেষ্টা করব। এখন আসো জৈব সার তৈরি করা একটা জিনিস, সেটা হলো গিয়ে কম্পোস্টিং বলা হয়। কি বলা হয়? ইংলিশে বলা হয় কম্পোস্টিং। তো
আমাদের বাসা বাড়িতে যেই সবজি মাছ মাংস যেগুলোই কাটা হয় না কেন, বিশেষ করে আমরা যদি শুধু সবজি ফলমূলের কথাই চিন্তা করি, এগুলা থেকে কি বের হয়, কিছু আবর্জনা বের হয়, কিছু অংশ কি করা যায় না, ব্যবহার করা যায় না, রান্না করা যায় না বা খাওয়া যায় না। এই অংশগুলো যদি আমরা মাটিতে পুঁতে ফেলি তাহলে দেখা যাবে সেটা মাটিতে সার দিচ্ছে। আমরা প্লাস্টিক না ফেলে যদি এইটা মাটিতে ফেলতে পারি তাহলে আমরা এই যে বাসাবাড়ির যেই আবর্জনাগুলো কি না প্লাস্টিকের তৈরি না, বরং হচ্ছে এই যে শাকসবজি ফলমূল এগুলো থেকে আসছে, সেগুলো আমাদের আবার মাটির জন্য কি করবে, সার হিসেবে কাজ করবে, মাটির জন্য সার হিসেবে কাজ করবে। আমরা এখানে কি লিখে আছে দেখো, শাকসবজি মাছ কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলি যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি তবে এগুলা পচে গিয়ে জৈব সারে পরিণত হবে। এই জৈব সারটা ফসল ফলানোর জন্য ব্যবহার করা হয়। ইংলিশে এটাকে বলা হয় কম্পোস্টিং। এগুলাকে ইংলিশে এই ধরনের সারের নাম হলো কম্পোস্ট সার। ঠিক আছে, জৈব সার বাংলায় বলা হয় জৈব সার। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা পড়লাম যে প্রথমত পদার্থে কিভাবে গঠিত হয় অণু এবং পরমাণু দিয়ে, সেটা আমরা পড়লাম। অণু এবং এরপরে পড়লাম যে পদার্থ মৌলিক হইতে পারে যৌগিক। একই ধরনের পরমাণু থাকলে সেটাকে বলবো মৌলিক। একাধিক ধরনের পরমাণু, যেমন পানির মধ্যে হাইড্রোজেন অক্সিজেন দুই ধরনের আছে, সেজন্য সেটাকে বলি যৌগিক পদার্থ। এই দুইটা গেল। এরপরে এসে বললাম আমরা মিশ্রণ। তো মিশ্রণ কিরকম, মিশ্রণের আগে আরেকটা জিনিস পড়ছি যে বিভিন্ন কঠিনের মধ্যে অণুগুলা কিভাবে থাকে, খুব শক্তিশালীভাবে একটা অণুর সাথে আরেকটা অণু থাকে, তরলের মধ্যে একটু কম শক্তিশালীভাবে থাকে, তখন নড়াচড়া করতে পারে। আর অণু যে একদম বায়বীয়ের মধ্যে কি হয়ে যায়, একটা থেকে আরেকটা অণু মুক্ত হয়ে যায়, অর্থাৎ যুক্ত থাকে না, তখন সেটা হচ্ছে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বাতাসটা বা গ্যাসটা। এটা পড়লাম। এরপরে এসে আমরা কি পড়ছি, এরপরে আসে আমরা পড়ছি যে মিশ্রণ কিভাবে তৈরি হয়। বিভিন্ন বস্তু বা উপাদান যদি তাদের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে একসাথে হয় তখন সেটাকে বলা হয় মিশ্রণ। তখন মিশ্রণের মধ্যে আবার দুই ধরনের মিশ্রণ দেখছি, এটা হলো সমসত্ব। যেমন চিনির শরবত, সেখানে চিনি আর পানি একদম মিক্স হয়ে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। আবার চানাচুর বা এই যে লোহার গুঁড়া এবং এই যে বালুর মিশ্রণ, যেগুলাতে হচ্ছে সবগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে না, এগুলাকে আমরা কি পড়ছিলাম, এগুলাতে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আর আরেকটা পড়ছি কি, সমসত্ব মিশ্রণ। সমসত্ব হচ্ছে চিনির শরবত আর চানাচুর হচ্ছে অসমসত্ব। এরপরে আমরা পড়লাম যে পদার্থর আমরা কি কি করতে পারি। পদার্থকে আমরা পুনর্ব্যবহার করতে পারি, ঠিক আছে, এবং সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং ব্যবহার কমাতে পারি। 3 নম্বরে আমরা পড়ছি ব্যবহার কমানোর পরে আমরা সেগুলাকে রিইউজ করতে পারি, অর্থাৎ বারবার ব্যবহার করতে পারি। এবং সবার শেষে আমরা কি পড়ছি, আমরা আমাদের আবর্জনাগুলো থেকে জৈব সার তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি, জৈব সার বা কম্পোস্ট সার তৈরি করতে পারি। ঠিক আছে, এখন আসো আমরা কিছু এর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হলো। এখন আসো আমরা এই চ্যাপ্টারে কিছু সঠিক উত্তর চিহ্নিত করি। প্রথমত হচ্ছে নিচের কোন অবস্থায় অণুগুলার মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। অণুগুলার মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী থাকে কখন, সবচেয়ে শক্তিশালী থাকে কঠিন পদার্থের মধ্যে। সবচেয়ে শক্তিশালী থাকে কখন, কঠিন পদার্থের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটার উত্তর পেয়ে গেছি। অণুগুলার মধ্যে সবচেয়ে কম শক্তিশালী কোথায় থাকে বা সবচেয়ে দুর্বল থাকে কোন জায়গায়, সবচেয়ে দুর্বল থাকে গ্যাসীয়র মধ্যে, আর তরলের মধ্যে মাঝামাঝি থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো দ্বিতীয় প্রশ্ন, পানির কঠিন অবস্থা কোনটি। পানির কঠিন অবস্থা কোনটি বলতো, পানির কঠিন অবস্থা হলো বরফ। পানিকে কঠিন করলে কি হয়ে যায়, বরফ হয়ে যায়। তাহলে পানির কঠিন অবস্থার নাম হলো বরফ। বরফ হলো পানির কঠিন অবস্থার নাম। আর জলীয় বাষ্প কি, পানিকে যদি আমরা তাপ দিতে দিতে একদম গ্যাসীয়তে নিয়ে যাই, গ্যাসীয় পদার্থ তৈরি করি, তখন সেটাকে বলবো জলীয় বাষ্প। তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো জলীয় বাষ্প। আর পানি হলো তরল, তার মানে পানি কি, পানি হলো তরল। পানি কি, আমরা এখানে লিখি পানি হলো তরল, পানি হলো তরল। এইটাকে যদি, আর এটার কঠিন অবস্থা কি, কঠিন অবস্থা হলো বরফ। বরফ কি, বরফ হলো কঠিন অবস্থা। আর এটাকে তাপ দেওয়ার ফলে যদি আরো কি হয়ে যায়, গ্যাসে পরিণত হয়, তখন সেটাকে কি বলা হয়, সেটা হলো গিয়ে জলীয় বাষ্প। সেটার নাম হলো জলীয় বাষ্প।
জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প হলো গ্যাসীয়। ঠিক আছে, জলীয় বাষ্প হলো গ্যাসীয়। তাহলে আসো এরপরের জিনিসটা আমরা দেখি, শরবত থেকে চিনি পৃথক করার জন্য কি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে পৃথকীকরণ আমরা একটা জিনিস এসছে, সেটা একটু পড়াই তোমাদের। পৃথক অনেকভাবে করা যায়। আমরা যদি বলো, এই যে চা যখন রান্না করা হয়, চা যখন কি করা হয়, রান্না করা হয়, তখন সেটা চায়ের যেই পাতাগুলো আছে বা চায়ের পাতার যেই দানাগুলো আছে, সেই যে দানাগুলো কিভাবে পৃথক করা হয়, এটা চাকনি দিয়ে পৃথক করা হয়। তোমরা তোমাদের মাদের গিয়ে বাসায় গিয়ে তোমাদের আম্মুদের জিজ্ঞেস করিও যে চায়ের পাতা চা থেকে কিভাবে আলাদা করা হয়, এটা চাকনি দিয়ে আলাদা করা হয়। কিন্তু চিনির শরবত থেকে চিনি কিভাবে আলাদা করবা বলো তো? চিনির শরবত থেকে চিনি আলাদা করা একটু জটিল, তাই না? তাহলে সেটা হচ্ছে আমরা আবার আরেকটা জিনিস আমরা যদি বলি, দুইটা জিনিস মনে রাখবা। এক নাম্বার হলো চিনি, আমরা পড়ছিলাম যে চায়ের পাতা কি চা থেকে আলাদা করা হয় চাকনি দিয়ে। আবার যখন ধান উৎপাদন করা হয় ধানের মৌসুমে, তখন ধানের সঙ্গে কি থাকে, বিভিন্ন ধরনের ময়লা থাকে, কিংবা কিছু ধান আছে যেগুলা ভালো না, সেগুলাকে তুষ বলা হয়। কি বলা হয়? তুষ বলা হয়। এই যে ধান থেকে, ভালো ধান থেকে এই তুষগুলো আলাদা করার জন্য বাতাস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? বাতাস ব্যবহার করা হয়। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো যেটা কিছু জিনিস চাকনি দিয়ে আলাদা করা হয়, কিছু জিনিস বাতাস দ্বারা আলাদা করা হয়। আর চিনি থেকে যখন এখন আমি বলি, চিনিটা শরবতের মধ্যে তো মিক্স হয়ে গেছে। চিনিটা শরবতের মধ্যে মিক্স হয়ে গেলে এটা যদি আমরা চাকনির মধ্যে ফেলি, এটা কি চাকনির মধ্যে চিনি আটকাবে? চাকনির মধ্যে তো চিনি আটকাবে না, কারণ পানির মধ্যে তো এটা মিক্স হয়ে গেছে, এটা একটা সমসত্ব মিশ্রণ। তখন তাকে আলাদা করতে হয় তাপ দিয়ে। তখন সেটাকে কি দিয়ে আলাদা করতে হয়? সেটাকে তাপ দিয়ে আলাদা করতে হয়। আমরা এমসিকিউ সমাধানের মাধ্যমে অনেক জিনিস শিখে যাচ্ছি। তাপ দিয়ে আলাদা করতে হয় কি? শরবত থেকে চিনি। শরবত থেকে চিনি, এটা লিখে রাখো। শরবত থেকে চিনি কিভাবে আলাদা করতে হয়? তাপ দিয়ে। কারণ আমরা যদি মনে করো একটা এরকম একটা জায়গায় কি আছে, চিনি আর পানি আছে, তো চিনি পানি তো একসাথে মিক্স হয়ে গেছে, চাকনি দিয়ে আলাদা করা যাবে না। আমরা নিচে যদি এই আগুন দেই, নিচে কি দেই, এই যে অদম্য একাডেমির এখানে আগুন আছে, মনে করো এই আগুনটা এখানে এই যে হাড়ির নিচে দিয়ে দিছি, তো এই আগুনটা কি হবে, উপর থেকে যে পানিটা আছে, পানিটা জলীয় বাষ্প হয়ে উপরে চলে যাবে। পানি উপরে জলীয় বাষ্প হয়ে চলে যাবে। পানি জলীয় বাষ্প হয়ে চলে যাবে। আমরা বলছিলাম না, পানিকে তাপ দিলে সেটা গ্যাসে পরিণত হয়, সেটা সেই গ্যাসের নাম হলো জলীয় বাষ্প। পানিকে তাপ দিলে কি হয়ে যায়? জলীয় বাষ্প হয়ে যায়। তাহলে পানিকে তাপ দিয়ে জলীয় বাষ্প হয়ে যাবে। আর এখানে কি থাকবে? এখানে থাকবে চিনি। এখানে কি থাকবে? এখানে থাকবে চিনি। তার মানে শরবত থেকে চিনি আলাদা করা যাবে কিভাবে? তাপ দিয়ে আলাদা করা যাবে। আচ্ছা, চাকনি দিয়ে কি আলাদা করা যাবে? চা থেকে চা পাতা। চা থেকে চা পাতা আলাদা করা যাবে কি দিয়ে? চাকনি দিয়ে। আরো অনেক জিনিস করা যায়, আমরা একটা একটা করে উদাহরণ শিখি। চুম্বক কিভাবে আলাদা, চুম্বক থেকে মানে চুম্বক দিয়ে কিভাবে আলাদা করা যায়? মনে করো বালু আর লোহার গুঁড়া একসাথে মিক্স আছে, বালু আর লোহার গুঁড়া। তো বালু থেকে লোহার গুঁড়া, আমরা তো জানি বালু চুম্বককে কোনো লোহার জিনিসকে আকর্ষণ করে না, চুম্বক কি করে? লোহার গুঁড়াকে আকর্ষণ করে। তাহলে আমরা চুম্বকটা কি করবে? চুম্বকটা বালু থেকে লোহা আলাদা করা যাবে। বালু থেকে লোহা আলাদা করা যাবে কি দিয়ে? চুম্বক দিয়ে। আর বাতাস দিয়ে কি করা যাবে? বাতাস দিয়ে ধান থেকে তুষ আলাদা করা যাবে। বাতাস দিয়ে কি, যখন হচ্ছে গিয়ে এরকম দেখিও, এই যে গ্রামের মধ্যে কুলা নিয়ে, কুলার মধ্যে এই যে ধান আর তুষ একসাথে নেওয়া হয় এরকম, এরপর মহিলারা এরকম হচ্ছে গিয়ে যখন বাতাসের মধ্যে ধরে, তখন ধানটা তো বাড়ি থাকে, সেজন্য নিচে পড়ে যায়, আর তুষটা বাতাস উড়িয়ে নিয়ে দূরে সরায় ফেলে। তুষটা কি হয়? তুষটা থাকে পাতলা, সেটা কি করে? বাতাস দূরে সরিয়ে নিয়ে যায়। আর ধানটা তো ভারী, সেজন্য নিচে পড়ে যায়। তাহলে বাতাস দিয়ে কি করা যায়? ধান থেকে তুষ আলাদা করা যায়। ধান থেকে তুষ আলাদা করা যায় কি দিয়ে? বাতাস দিয়ে।
আমরা দেখো একটা এমসিকিউ থেকে কত জিনিস শিখে ফেললাম, পুরো পৃথকীকরণ জিনিসটা আমরা শিখে ফেলছি এই একটা এমসিকিউ থেকে। ঠিক আছে, তাহলে আমরা চিনি আলাদা করা যায় শরবত থেকে তাপ দিয়ে, চা থেকে চা পাতা আলাদা করা যায় চাকনি দিয়ে, বালু থেকে চুম্বক বা লোহা চুম্বক দিয়ে কি আলাদা করা যায়, লোহার গুঁড়া এগুলো আলাদা করা যায়। আর বা ধান থেকে তুষ আলাদা করা যায় কি দিয়ে, বাতাস দিয়ে। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। পৃথকীকরণ অংশটা ভাইয়া পড়াই দিলাম। তাহলে আসো এখন কোনো দ্রব্য ব্যবহারের পরে ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে তাকে কি বলা হয়, পুনর্ব্যবহার করলে কি হয়। আসো প্রথম অপশনটা দেওয়া আছে, অতিরিক্ত অর্থ ব্যয় হয়। কোনো জিনিস ফেলে না দিয়ে কি আমরা যদি আবার ব্যবহার করি তাহলে কি অতিরিক্ত অর্থ ব্যবহার করবে, না না, বরং অর্থ টাকা বাঁচবে আমাদের। তার মানে 1 নাম্বার উত্তর সঠিক না। 2 নাম্বারটা হচ্ছে পরিবেশ ভালো থাকবে, এইটা ঠিক আছে। ভাইয়া বলছিলাম না যে প্লাস্টিকটা যদি আমরা ফেলে না দিয়ে আবার ব্যবহার করি তাহলে পরিবেশটা ভালো থাকবে। এরপরে আসো পরিবেশ নষ্ট হবে না, পরিবেশ নষ্ট হবে না, সময় নষ্ট হবে না, সময় নষ্ট হবে না। তার মানে উত্তর কি 2 নাম্বার, পরিবেশ ভালো থাকবে। কোনো জিনিস ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে কি হবে, পরিবেশ ভালো থাকবে। এখন আসো আমরা শূন্যস্থান পূরণ করব। আমরা প্রত্যেকটা জিনিস যে ভেঙ্গে ভেঙ্গে পড়তেছি না, সেজন্য অনেক জিনিস শিখা হয়ে যাইতেছে আমাদের। আসো শূন্যস্থান পূরণ করি। হাইড্রোজেনের একটা অণুতে কয়টা পরমাণু থাকে? হাইড্রোজেনের আমরা দেখছিলাম অক্সিজেনের একটা অণুতে একটা অণুতে, এটা O2, এটা হচ্ছে একটা অণু, এটার মধ্যে 2টা অক্সিজেন অণু থাকে। ঠিক একইভাবে হাইড্রোজেন অণুতে H2 থাকে, H2। তার মানে এই অণুটাকে যদি ভাঙি 2টা পরমাণু পাওয়া যাবে, একটা H আর একটা H। H হলো পরমাণু আর H2 হলো অণু। তার মানে একটা হাইড্রোজেন এর একটি অণুতে 2টি পরমাণুটা পাওয়া যাবে। কয়টি পরমাণু থাকে? 2টি পরমাণু থাকে। পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে। পদার্থের কোন অবস্থায় বলতো? পদার্থের বায়বীয় অবস্থায়। পদার্থের বায়বীয় অবস্থায়। এই যে কঠিন অবস্থায় তো খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি এবং শক্তিশালীভাবে কানেক্টেড থাকে, নড়াচড়াও করে না। কিন্তু তরলের মধ্যে কাছাকাছি থাকে কিন্তু নড়াচড়া করে। আর বায়বীয়তে তো অনেক দূরে দূরে থাকে। তাহলে বায়বীয় অবস্থায় অণুগুলা কি হয়? বায়বীয় অবস্থায় অণুগুলো দূরে দূরে থাকে। পানি খাওয়ার জন্য নিরাপদ করতে কি ব্যবহার করি? তাপ ব্যবহার করি। কি ব্যবহার করি? তাপ। পানিকে নিরাপদ করার চাকনি ব্যবহার করা হয়, তাপও ব্যবহার করা হয়। ঠিক আছে, পানির একটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? আচ্ছা ভাইয়া, একটু যদি আমি পানির অণু পড়াইছিলাম না, পানির অণু কি? H2O হলো পানি। H2O কি? H2 হলো পানি। এটার মধ্যে হাইড্রোজেন কয়টা দেখো তো? 2টা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। তাহলে 2 হাইড্রোজেন। আর অক্সিজেন কয়টা? একটা অক্সিজেন। তাহলে পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে, 2টি হাইড্রোজেন পরমাণু থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আসো আমরা পানির অবস্থা কয়টি এবং তাদের নাম কি কি আমরা পড়ে আসছি। পানির অবস্থা 3টি। কঠিন অবস্থায় এটার নাম হলো বরফ, তরল অবস্থায় এটার নাম পানি, আর বায়বীয় অবস্থায় এটার নাম হলো জলীয় বাষ্প। বায়বীয় অবস্থায় এটার নাম কি? জলীয় বাষ্প। এই যে দেখো, কঠিন অবস্থায় এটার নাম বরফ, তরল অবস্থায় এটার নাম পানি, বায়বীয় অবস্থায় এটার নাম জলীয় বাষ্প। ভাইয়া যা পড়াইছি সেখান থেকেই বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসো পরমাণু এবং অণুর মধ্যে 2টি পার্থক্য লিখো। 1 নাম্বার, পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা। মৌলের কি? ক্ষুদ্রতম কণা। আমরা বলছিলাম যে পদার্থের ক্ষুদ্রতম কণা কি? অণু। 1 নাম্বার। তাহলে আমরা আরেকটা কি হইতে পারে, এবং অণুগুলো পদার্থের এমন ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে। অণু কিভাবে থাকতে পারে? অণু স্বাধীনভাবে থাকতে পারে। আমরা চাইলে এগুলাকে যখন পার্থক্য লিখবো, পার্থক্যগুলাকে এভাবে একটা বক্স করে লিখতে পারি। এইভাবে কি করে লিখতে পারি? বক্স করে। এক পাশে দিলাম অণু, আর এক পাশে দিলাম পরমাণু।
তো অণুতে আমরা কি লিখব? অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, পদার্থের ক্ষুদ্রতম কণা। এরপরে কি লিখতে পারি? এরা স্বাধীনভাবে থাকতে পারে। এটা কি হইতে পারে? এরা স্বাধীনভাবে থাকতে পারে। স্বাধীনভাবে থাকে। পরমাণু সবসময় স্বাধীনভাবে থাকতে পারে না। আচ্ছা, এখন আমরা এটাকে কি লিখতে পারি? পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু, আর অণুকে ভেঙে পরমাণু পাওয়া যায়। অণুকে ভেঙে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। তোমরা চাইলে লিখতে পারো, আরো অনেক জিনিস লেখা যাইতে পারে। অণু ভেঙে পরমাণু পাওয়া যায়, আবার পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। এটা একটা আরেকটার বিপরীত, ঠিক আছে? তাহলে অণু ভেঙে কি লেখা যায়? অণু ভেঙে পরমাণু পাওয়া যায়, পাই। আর পরমাণু কিভাবে থাকতে পারে না? স্বাধীনভাবে থাকতে পারে না। পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। যখন এইভাবে লিখবা তখন এটাও এক দিবা, এটাও এক, এটাও এক, এটাও এক। আর এইটা দিছো 2, এইখানে হচ্ছে কি এইটাও কি হবে? 2। এরা স্বাধীনভাবে থাকতে পারে না। থাকতে অনেক সময় থাকতে পারে, অনেক সময় থাকতে পারে না। আমরা লিখবো যে স্বাধীনভাবে সব সময় থাকতে পারে না। সব সময় স্বাধীনভাবে থাকতে পারে না। সব সময় স্বাধীনভাবে সব সময় থাকতে পারে না। পার্থক্য যে সবসময় একবারে ঠিক বিপরীতই লিখতে হবে এরকম জরুরি না। আমরা কাছাকাছি কি লিখতে পারি? অপোজিট কোনো জিনিস পেলে, একটু ভিন্ন জিনিস পেলে, একটা থেকে আরেকটা ভিন্ন কোন জায়গায় সেটা আমরা লিখতে পারি। আমরা আরেকটা লিখতে পারতাম যে অণু ভেঙে পরমাণু পাওয়া যায়, আবার অপর পাশে লিখতে পারতাম পরমাণু মিলে অণু গঠিত হয়। পরমাণু মিলে কি গঠিত হয়? অণু গঠিত হলে সেটা আরো সুন্দর হইতো। ঠিক আছে? তোমরা যখন পড়বা নিজের মতো করে পার্থক্য লিখবা। ঠিক আছে? তো পরমাণু পদার্থের তরল অবস্থায় দুটি বৈশিষ্ট্য লিখো। তরল অবস্থার কি লিখতে বলছে? দুইটা বৈশিষ্ট্য। তো তরল অবস্থার প্রথমত আমরা অনেকবার বাইয়া পড়াই দিছি, অণুগুলার মধ্যে আকর্ষণ বল কম থাকে, আন্ত আণবিক বল কম থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এদের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। অনেকগুলা বৈশিষ্ট্য লিখতে পারতাম। এগুলা অণুগুলার মধ্যে নড়াচড়া করে, অণুগুলা কাছাকাছি থাকে কিন্তু নড়াচড়া করে। ঠিক আছে? তারপর তরল প্রবাহিত হতে পারে, এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা যায়। ঠিক আছে? তরলের অনেক বৈশিষ্ট্য ভাই আমরা পড়ে আসছি পাঠের মধ্যে। এরপরে হচ্ছে অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। অণুর ধারণায় পদার্থের 3 অবস্থায় ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি একটা বর্ণনামূলক প্রশ্ন। আমরা ইতিমধ্যে কঠিনের মধ্যে এখানে একটা প্রশ্ন করছে কি অণুর ধারণায়। অণুর ধারণায় মানে কি? কঠিন অবস্থায় অণুগুলা কিভাবে থাকে, তরল অবস্থায় অণুগুলা কিভাবে থাকে, আর বায়বীয় অবস্থায় অণুগুলা কিভাবে থাকে। কঠিন অবস্থায় অণুগুলার মধ্যে খুবই শক্তিশালীভাবে থাকে, সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে, সহজে নড়াচড়া করতে পারে না। তরল অবস্থায় আন্তঃআণবিক বল কম থাকে, কাছাকাছি থাকে অণুগুলো কিন্তু নড়াচড়া করে, এবং এগুলা প্রবাহিত হতে পারে, এক পাত্র থেকে আরেক পাত্রে তরল ঢালা যায়। এরপরে হচ্ছে বায়বীয়তে আমরা বলবো অণুগুলা একটার সাথে আরেকটা যুক্ত থাকে না, বরং মুক্ত এবং স্বাধীনভাবে থাকে। ঠিক আছে? এটা কিসের মধ্যে থাকে? বায়বীয়র মধ্যে থাকে। এরপরে কি হয়? এরপরে হচ্ছে যেহেতু তারা স্বাধীনভাবে থাকে সেজন্য সহজে তারা ছড়িয়ে যেতে পারে, সহজে ছড়িয়ে যেতে পারে পরিবেশের মধ্যে। এটা হচ্ছে বায়বীয় অবস্থায়। সব 3টে অবস্থায় অণুর অবস্থা। বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যেতে পারে? বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য আমরা প্রথমে পড়ছিলাম যে কোনো জিনিস, কোনো পদার্থ আমরা বারবার ব্যবহার করতে পারি, সেটার নাম দিয়েছিলাম পুনর্ব্যবহার। বারবার ব্যবহার করতে পারি। এরপর বর্জ্যগুলা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি। পচনশীল এবং অপচনশীল বস্তু আলাদা রাখতে পারি। পচনশীল বস্তু যদি আমরা মাটিতে গর্ত করে ফেলি তাহলে সেগুলো মাটিতে পচে যাবে, বরং মাটিতে সার হবে। কিন্তু অপচনশীল বস্তু যদি মাটিতে ফেলি তাহলে মাটি দূষিত হবে। আচ্ছা, তারপর পচনশীল দ্রব্য দিয়ে আমরা কি করতে পারি? কম্পোস্ট সার তৈরি বা জৈব সার তৈরি করতে পারি, জৈব সার তৈরি করতে পারি। আর যেগুলা প্লাস্টিক, কাঁচ, কাগজ যেগুলা বারবার ব্যবহার করা যায় সেগুলা বারবার ব্যবহার করব।
এবং শেষে আমরা বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো, বর্জ্য একটা নির্দিষ্ট স্থানে ফেলবো। চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানগুলো কিভাবে আলাদা করা যায়, ঠিক আছে। সেখানে আমরা পড়ছিলাম যে তাপ দিয়ে আমরা চিনির শরবত থেকে আমরা কি করতে পারি, পানিটাকে আলাদা করে ফেলতে পারি। এরপরে আমরা সেখানে কি পাবো, চিনি পাবো। তো এটাকে শরবত থেকে বাষ্পীভবন করলে পানি উড়ে যাবে এবং কি থাকবে, শুধু চিনিটা অবশিষ্ট থাকবে। তো আমরা তখন চিনি এবং ময়লা হয়তো বা আমরা চাকনির মাধ্যমে আলাদা করতে পারি। তাহলে এই যে তাপ দিয়ে হচ্ছে আলাদা করা, এটাকে বলা হয় বাষ্পীভবন করা, বাষ্পীভূত করা, বাষ্পে পরিণত করা, ঠিক আছে। আমরা বলছিলাম না যে তাপ দিলে কি হয়ে যায়, পানিটা জলীয় বাষ্পে পরিণত হয়, তখন শুধু ওই যে নিচে শুধু চিনিটা থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা শরবত থেকে পানিটাকে আলাদা করে ফেলতে পারবো প্রথমে। এরপরে হয়তো বা ময়লা থাকলে শুধু যদি ময়লা আলাদা করতে চাই, অনেক সময় চাকনি দিয়েও শুধু ময়লাটা আলাদা করতে পারি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা পদার্থের গঠন কিভাবে গঠিত হয়, অণুপরমাণু দিয়ে মিশ্রণ কিভাবে হয়, বিভিন্ন কঠিন তরল বায়বীয়তে অণুগুলা কিভাবে থাকে পদার্থের মধ্যে, সেগুলা সহজে ব্যাখ্যা করতে পারবে এখন। এবং পদার্থকে কিভাবে বারবার ব্যবহার করে ব্যবহার কমানোর মাধ্যমে এবং পরিবেশের দূষণ কমানো যায়, এই সব কিছু। এবং মিশ্রণ থেকে একটা উপাদান থেকে আরেকটা উপাদান কিভাবে পৃথক করা যায়, বিভিন্ন পৃথকীকরণ পদ্ধতি, চুম্বক দিয়ে, তাপ দিয়ে, এরপরে চাকনির মাধ্যমে, বাতাসের মাধ্যমে, আমরা সবগুলা শিখছি এবং এগুলা পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সালামু আলাইকুম রহমতুল্লাহ।